2016 সালে কাশ্মীরের অস্থিরতার পরে একজন তরুণী স্থানীয় ফিল্ড এজেন্ট জুনি হাকসারকে রাজেশ্বরী স্বামীনাথন একটি শীর্ষ গোপন মিশনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাছাই করেন। তাদের লক্ষ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তা দমন করা এবং উপত্যকায় $বিলিয়ন সংঘাতের অর্থনীতির অবসান ঘটানো। অন্যদিকে একেবারে অসম্ভব কাজ করে কুখ্যাত ধারা 370 বাতিল করা, তাও এক ফোঁটা নির্দোষকে রক্ত না ঝরিয়ে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে মুভি আর্টিকেল 370। আর্টিকেল 370 হল একটি উত্তেজনাপূর্ণ সিনেম্যাটিক মাস্টারপিস যা একটি জটিল সামাজিক রাজনৈতিক সমস্যার সারমর্মকে নিখুঁতভাবে ক্যাপচার করেছে। এর আকর্ষক কাহিনী এবং দুর্দান্ত অভিনয়ের সাথে আর্টিকেল 370 মুভি হিসেবেও দুর্দান্ত। তো চলেন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন ভিডিও। মুভির শুরুতেই দেখানো হয় মহারাজা হরি সিং প্রথম থেকেই চাইতেন যাতে কাশ্মীর ভারতের সাথে জুড়ে থাকে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহেরু তার প্রস্তাবকে নাকচ করে দেয় যতক্ষণ না তার বন্ধু শেখ আবদুল্লাহ এর দায়িত্ব নেয়। কিন্তু এর মাঝেই পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ দখল করে নেওয়ায় ভারত সরকার কিছু করার আগে ইউএন এর প্রেসারে এসে তা মানতে বাধ্য হয়। শেখ আবদুল্লাহ জম্মু ও কাশ্মীর মুসলিম মেজরিটি এলাকা হওয়ায় কিছু স্পেশাল স্ট্যাটাস আদায় করে নেয় তখনকার পিএম অর্থাৎ জওহরলাল নেহেরুর কাছ থেকে, যার পর থেকে আর্টিকেল 370 উত্থান হয়। তারপর থেকে সেখানে আলাদা আইন, আলাদা কনস্টিটিউশন আর আলাদা পতাকা ইউজ করা হয়, যার কারণে এই রাজ্যটি ভারতের মধ্যে থেকেও ভারত থেকে বিচ্ছিন্ন ছিল। ওখানে ভারতের কোনো আইনি মান্যতা পেত না। পাকিস্তান সবসময় হয় যুদ্ধ করে, না হয় সন্ত্রাস ছড়িয়ে পুরো কাশ্মীর নিজের করার পরিকল্পনা করতে থাকে। 2015 সালে বুরহান বানি নামে একজন মুজাহিদিনের ভাষণে পুরো কাশ্মীরের যুবকরা ভারতের এগেনস্টে যেতে থাকে আর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন ভারত সরকার বুঝতে পারে 70 বছর আগের ঐতিহাসিক ভুলকে যেভাবেই হোক সংশোধন করতে হবে। সিন চলে আসে 5 আগস্ট 2019-এ ভারতের রাজ্যসভায়, যেখানে 370 ধারা সরানোর দাবিতে গোটা সভায় তোলপাড় চলতে থাকে এবং বিপক্ষের কিছু সাংসদ পার্লামেন্টের সভা ছেড়ে বেরিয়ে চলে আসে। এরপর আমরা 3 বছর আগে শ্রীনগরে জুনি হাকসার নামে একজন ইন্টেলিজেন্ট অফিসারকে দেখি, যে বোরখা পরে সাবিয়া নামের একটি মেয়ের পেডিকিওর করাতে আসে আর তাকে তার নিজের ফোন দিয়ে বুরহান বানির কিছু মেয়ের সাথে ছবি দেখ, বলে এইসব মেয়েদের বুরহান অনেক আগেই মেরে ফেলেছে, এবার তোমার পালা। আসলে সাবিয়া মেয়েটি বুরহানের প্রেজেন্ট গার্লফ্রেন্ড, কিন্তু সাবিয়া বুরহানের ব্যাপারে কিছুতেই মুখ খুলতে রাজি হয়নি। পরিস্থিতি দেখে জুনি তাকে জানায়, এরপর আমার মতো ভালোভাবে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, পুলিশ এসে সবার সামনে টানতে টানতে নিয়ে যাবে, তখন তোমার মা বাবা সহ্য করতে পারবে তো? ভয় পেয়ে সাবিয়া বুরহানকে কোথায় পাওয়া যাবে তা জানিয়ে দেয়। এরপর জুনি ওখান থেকে বেরিয়ে খাবার নামের একজন উপরের অফিসারকে ফোন করে জানায় সে বুরহানের খোঁজ পেয়ে গেছে, আজ রাতেই তাকে এখানে পাওয়া যাবে। বলতে খাবার বলে এটা একটা ট্র্যাপও হতে পারে, সে কোনো মতে অ্যাটাক করার অর্ডার দিতে পারবে না, আগে সে তার সোর্স জিপ্রিদের কাছ থেকে কনফার্ম হবে, তারপর যা করার করা যাবে। জুনি রেগে গিয়ে চৌহান নামের একজন সিআরপিএফ জওয়ানকে ফোন করে দেখা করে তাকে বুরহানের প্রেজেন্ট লোকেশন জানিয়ে অ্যাটাকের প্ল্যান রেডি করে জানায় অনেক কষ্টে বুরহানের খোঁজ পাওয়া গেছে, কিছুতেই তাকে ছাড়া যাবে না। তখন ইয়াস অর্থাৎ চৌহান জুনিকে জিজ্ঞেস করে তার কাছে খাবার সাহেবের অর্ডার আছে তো। জুনি এর উত্তর না দিলেও তারা রাতে অ্যাটাক করে বুরহান পানিকে মেরে দেয়। জুনির কাছে খাবারের ফোন আসে আর জানতে চায় তার অর্ডার না থাকা সত্ত্বেও কেন অ্যাটাক করেছে। জুনি জানায় সে বুরহানকে মেরে ফেলেছে। এই শুনে খাবার জানায়, তুমি কি ভুল করেছো, তুমি নিজেই জানো না। পরের দিন কাশ্মীরের সিএম পারভিনের কাছে খবর যায় বুরহান বানি মারা গেছে। তা শুনে একটা মিটিং বসে আর সব মাথারা এক জায়গায় বসে ঠিক করে বুরহানের মৃত্যুর বদলা নেওয়ার জন্য পুরো কাশ্মীরের যুবকদের একজোট করে টাকা দিয়ে ঢিল ছুড়ে আর হাঙ্গামা শুরু করতে বলো, যাতে মনে হয় পুরো জম্মু অ্যান্ড কাশ্মীর জ্বলতে শুরু করেছে, যার আজ কেন্দ্রে গিয়েও লাগে। এরপর বুরহান বানির মৃতদেহকে নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দিতে নিয়ে যাওয়া হয় আর বুরহানের জায়গায় জাকির নাইকো নামে আরেকজন ভারতের এগেনস্টে বক্তৃতা দিতে থাকে, যা শুনে উন্মত্ত জনতা আরো বেশি ক্ষেপে আর বলতে শুরু করে কাশ্মীর শুধু পাকিস্তানের। এরপর সমস্ত সংবাদ মাধ্যমে দেখাতে থাকে পুরো শ্রীনগরে পাথর মারার দল বেরিয়ে আর্মির কোনো গাড়িকে ঢুকতে দিচ্ছে না, চারিদিকে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে নাড়া দিয়ে যাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ হতে শুরু করে। এরপর দেখায় জুনিকে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে ডেকে পাঠিয়ে শোকজ করা হয়েছে কেন খাবার স্যারের নির্দেশ অমান্য করে পুরো কাশ্মীরে দাঙ্গা শুরু করে দিল। শেষে তাকে কাশ্মীর থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার
অর্ডার পেয়ে জুনি উদাস হয়ে ভাবতে থাকে তার ছোটবেলায় তার বাবা ডাল লেকে আত্মহত্যা করে মারা যায়। সিন চলে আসে 21 জানুয়ারি 2017 দিল্লিতে, যেখানে রাজেশ্বরী স্বামীনাথনকে দেখায়, যে পিএম ও চিফ সেক্রেটারি। রাজেশ্বরীর গাড়ি থেকে নামার সাথে সাথে বৃন্দা নামের একজন রিপোর্টার কাশ্মীরের বিগড়ে যাওয়া পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে রাজেশ্বরী জানায় ভেতরে প্রেস কনফারেন্স থেকে জেনে নিতে। এরপর ইয়াস চৌহান জুনিকে ফোন করে জানতে চায় দিল্লি এখন কেমন লাগছে। জুনি জানায় এখানে তাকে একজন মন্ত্রীর সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে, যা তার পক্ষে করা সম্ভব হচ্ছে না। তখন ইয়াস তাকে আশ্বস্ত করে বলে তুমি নিশ্চয়ই বড় কিছু করতে পারবে, তার জন্য একটু ধৈর্য ধরো। রাজেশ্বরী জম্মু কাশ্মীরের ফর্মার গভর্নর জগমোহন পাটিলের সাথে দেখা করে জানতে চায় আপনিও তো 370 আর্টিকেল জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলেন, তা সফল হয়নি কেন? তখন পাটিল জানায় দেশ স্বাধীন হওয়ার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 370 আর্টিকেল এনেছিল, কিন্তু এখন তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে, তাহলে আর কিভাবে 370 ধারা সরানো যাবে? তাই এটা রিমুভ করা অসম্ভব ব্যাপার। তখন রাজেশ্বরী আবারও জানতে চায় ভারতের সংবিধানে এমন কোন লুপহোল আছে কিনা যার দ্বারা জম্মু অ্যান্ড কাশ্মীরের কনস্টিটিউশন অ্যাসেম্বলির পাওয়ার স্টেট অ্যাসেম্বলিকে দিয়ে 370 ধারাকে তুলে দিতে পারবে। কিন্তু তখন পাটিল জানায় ভারত সরকার চাইলেও কাশ্মীরের কোনো গভর্নমেন্টই এটা চাইবে না যে 370 ধারা উঠে যায়, তাই তারা বারবার এর বিরোধিতা করে যাবে, কারণ ওরা সবাই মানে 370 আর্টিকেল ধারা উঠে গেলে ওদের ওখানে ধর্মের ওপর আঘাত পড়বে, আর এটা ওদের সবার মনে গেঁথে দেওয়া হয়েছে যে এই আর্টিকেলের সাথে ওদের ধর্ম জড়িয়ে আছে, তাই ওরা কিছুতেই তুলে নিতে দেবে না। এরপর সিন 15 জুন 2017 আসে। তখন রাজেশ্বরী তার সাবঅর্ডিনেট স্টাফকে ডেকে জানায় ভারত সরকার ডিসিশন নিয়েছে যে এরপর থেকে জম্মু কাশ্মীরে এনআইএ সমস্ত টেরোরিস্ট গ্রুপদের কেস হ্যান্ডেল করবে, যার জন্য সরকার বেস্ট অফিসারদের চুজ করে টিম বানাতে বলেছে। এরপরে রাজেশ্বরীর কাছে একটা ফাইল আসে যাতে জুনি আকসারের ডিটেলস দেওয়া আছে। অন্যদিকে দেখায় কাশ্মীরের ফর্মার চিফ মিনিস্টার সালালউদ্দিন জালালকে প্রধানমন্ত্রীর অফিসে ডাকা হয়েছে কিছু বিষয়ে ওনার রায় জানার জন্য। জালাল প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেখে ওখানে অলরেডি পারভিন আনজাইভি আগের থেকেই বসে আছে, যে কিনা বর্তমান চিফ মিনিস্টার। রাজেশ্বরীর সাথে গল্প করছে, আর তখনই একজন জানায় প্রধানমন্ত্রী সাহেব রেডি আছেন ওনাদের সাথে কথা বলার জন্য। এরপর ওনারা পিএম এর সাথে মিটিং সেরে ফিরে যাচ্ছে। জালাল জুনিকে দেখে চিনতে পারে আর তার বাবার ব্যাপারে জানতে চায়। তখনই আমরা জানতে পারি জুনির বাবা কবির হাকসার ব্যাংকের অফিসার ছিলেন এবং ব্যাংকের টাকা তছরূপের দায়ে অ্যারেস্ট হওয়ার আগেই তিনি সুইসাইড করেন। এসব কথা শুনে জুনি ভীষণ আপসেট হয়ে পড়ে নিজের রুমে বসে বাবার মারা যাওয়ার খবর যে কাগজে বেরিয়েছিল তার কাট আউট দেখে কাঁদতে থাকে। তখনই রাজেশ্বরী তার বাড়িতে গিয়ে জানায় জুনিকে এনআইএ এর স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার হয়ে জম্মু কাশ্মীরে যেতে হবে। তা শুনে জুনি জানায় তার আর ওখানে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আর এখানে 2 মিনিটে যে কথাগুলো জুনি জানায় তাতে জম্মু কাশ্মীরের আসল চেহারা বেরিয়ে পড়ে। সে বলে যতদিন 370 আর্টিকেল থাকবে ততদিন ওখানে টেরোরিস্টের ব্যবসা চলতেই থাকবে, টেরোরিস্টের নামে মানি লন্ডারিং চলতেই থাকবে, তাই সে এই চাকরি আর কিছুতেই করবে না। রাজেশ্বরী তাকে জুন পর্যন্ত ওয়েট করার কথা বলে জানায় তোমাকে সোজা দিল্লি রিপোর্ট করতে হবে, আর কোথাও কোনো রিপোর্ট করতে হবে না, এবং ওখান থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর খবরে দেখায় পারভিনের পার্টির থেকে সরকার তার সমর্থন তুলে নেওয়ায় ওখানের কোনো সরকার মেজরিটি না পাওয়ায় গভর্নর শাসন শুরু হয়েছে। সেই সময় রাজেশ্বরী জুনিকে ফোন করে জানায় তাকে এরপর কাশ্মীরের ডিউটিতে যেতে হবে। তা শুনে জুনি রাজি হয়ে যায় আর জানায় যে তার আরো 2 জনকে লাগবে। তার ডিটেলস রাজেশ্বরীকে পাঠিয়ে দেয়। এরপর জুনির টিম রেডি হয়ে যায় আর রাজেশ্বরী এই টিমকে জানায় নোটবন্দির পর কাশ্মীরের পাথরবাজদের মানে যারা পাথর ছোড়ে দৌরাত্ম অনেক কমে গেছে, কারণ এদের ফান্ডিং বন্ধ হয়ে গেছে। জুনি ইনভেস্টিগেশন করে শামসের আবদালি নামে একজন ড্রাই ফ্রুটস ব্যবসায়ীর কথা তার টিমকে জানায়, যে কাশ্মীরে মেন টেরোরিস্ট ফান্ডিং করে থাকে। এই আবদালি নিজের ড্রাই ফ্রুটসে বেচে যে ব্ল্যাক মানি রোজগার করে তার থেকে টেরোরিস্টদের ফান্ডিং করে। জুনি তার সমস্ত ট্রাক চেক করে আর আবদালের গোডাউনও ছাপা মারে, আর ওখানে সমস্ত ব্ল্যাক মানি কাগজ উদ্ধার করে 4 জনের নাম পায়, যার মধ্যে একজন খাবারের সোর্সের নাম জিব্রিলও পায়। এটা জানার পর জুনি খাবারের কাছে গিয়ে জানতে চায় এই জিব্রিল যে কিনা একজন আইএসআই এজেন্সি কি করে খাবারের সিক্রেট এজেন্ট হয়। তখন খাবার ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে, ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জুনি
খাবারকে জানায় যেভাবেই হোক ওর আবদালিকে চায়, নাহলে খাবারের রিপোর্ট সোজা দিল্লিতে করবে। এই অবস্থায় খাবার আবদালির অ্যাড্রেস জানাতে বাধ্য হয়। জুনি তার ফোর্স নিয়ে আবদালির কাছে গেলে তাকে দেখে আবদালি কাউকে একটা ফোন করে, কোনো বিরোধ না করে ওদের সাথে যেতে শুরু করে। কিন্তু মাঝ রাস্তায় ওদের গাড়ির ওপর পাথর নিয়ে কিছু কিছু যুবক অ্যাটাক করতে শুরু করে, আর যাতে আবদালিকে ওখান থেকে না নিয়ে যেতে পারে। আবদালি জানতো এরাই ওকে বাঁচিয়ে দেবে। সিআরপিএফ এর ভয় দেখিয়ে পাথর মেরে গাড়ি জ্বালিয়ে, কিন্তু খেলাটা উল্টো হয়ে যায় যখন উন্মত্ত জনতাকে দেখে জওহান আবদালিকে গাড়ির সামনে বেঁধে এগোতে থাকে। তা দেখে সবাই খুব অবাক হয়ে যায় আর গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরে ইয়াস আর জুনিকে একটি হসপিটালে দেখা যায়, যেখানে ইয়াসের আঘাত লাগায় চিকিৎসা চলছিল। সে সময় গ্রামের পঞ্চায়েত এসে ওখানকার লোকেদের হয়ে ক্ষমা চেয়ে বলে আমাদের কোনো উপায় নেই, কারণ ওখানের এমএলএ ছোট ছোট কাজের জন্য এসব যুবকদের পাথর ছুটতে বাধ্য করে, না করলে এদের মেরে ফেলতেও হাত কাঁপবে না। তা শুনে জুনি খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে জালাল আর পারভিন মিলে জোটবন্ধন সরকার তৈরি করার প্রস্তুতি নিতে থাকে, যাতে ওখানে গভর্নর রুল শেষ হয়। ইয়াকুব শেখ নামের একজন জালালকে বুদ্ধি দেয় যাতে তারা ওখানে আবার সন্ত্রাসবাদ চালাতে পারে, তাই গভর্নর রুল শেষ করে ওদের ওখানে নিজেদের পার্টির সরকার তৈরি করা খুবই দরকার। এরপরে পারভিন সমস্ত পেপারে সই করে দিল্লি পাঠানো হলে দেখা যায় এখানে কোনো ফ্যাক্স দিল্লি পর্যন্ত পৌঁছচ্ছে না। অন্যদিকে আবদালিকে জিজ্ঞাসাবাদ শুরু করার আগেই নিজেকে আঘাত করে ইনজোর্ড করে নেয়, যাতে তাকে কেউ কোনো জেরা না করতে পারে। রাজেশ্বরী জুনিকে এয়ার অ্যাম্বুলেন্স করে আবদালিকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করতে বলে। বাকি ইনফরমেশন দিল্লিতেই ওর কাছ থেকে বের করা হবে। এরপরে খবরে দেখায় জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখে কেন্দ্র সরকার প্রেসিডেন্ট রুল ওখানে শুরু করে দিল, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই খবর দেখে ইয়াকুব শেখ, পারভিন আর জালাল দুশ্চিন্তায় পড়ে যায়। এই সময় জুনি দিল্লিতে গিয়ে রাজেশ্বরীকে জিজ্ঞাসা করে জম্মু কাশ্মীরে এনআই কে পাঠানো, প্রেসিডেন্ট রুল শুরু করা সবকিছু দেখে মনে হচ্ছে ভারত সরকার 370 ধারা তুলে নেওয়ার কথা চিন্তা করছে, এটা কি সত্যি? তা শুনে রাজেশ্বরী কোনো উত্তর দেয় না, শুধু চোখের ইশারায় জানায়। তা দেখে জুনি খুব খুশি হয়ে যায়। পরের দিন সিআরপিএফ এর অনেকগুলি গাড়ি একসাথে যাচ্ছিল লাইন দিয়ে। হঠাৎ করে একটা লাল গাড়ি এসে সিআরপিএফ এর একটি ভ্যানে ধাক্কা মারে আর দুটো গাড়ি ব্লাস্ট হয়ে যায়, যাতে 40 জন জওয়ান শহীদ হয়ে যায়। যেখানে ইয়াস চৌহানও ছিল। তাদের সবাইকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী আরো বড় বড় অফিসারও ছিল। ওখানে আমরা জুনিকেও দেখতে পাই যে খুব ভেঙে পড়ে। এরপরে জুনিকে রাজেশ্বরী এসে জানায় তার কাছে গোপন সূত্রে খবর আছে এই অ্যাটাকের পিছনে ইয়াকুব শেখের হাত আছে। তা শুনে জুনি শ্রীনগরে ফিরে এসে তার টিম নিয়ে গিয়ে ইয়াকুব শেখকে রাতের অন্ধকারে ধরে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু ইয়াকুব কোনো কথারই উত্তর দিচ্ছিল না, বরং ইনভেস্টিগেশন অফিসারকে এমন সব কথা বলছিল যাতে সে নিজেকে কন্ট্রোলে না রাখতে পারে আর তাকে মারতে যায়। এটাকে একটা হিউম্যান রাইটস এর ইস্যুতে পরিণত করতে পারে। এরপর জুনি ওই অফিসারকে শান্ত হতে বলে নিজে যায়। জানালার ধারে ইয়াকুবকে একটা সিগারেট খেতে দেয়। এই সময় সিগারেট খেতে খেতে ইয়াকুব অনেক বড় বড় কথা বলতে থাকে। তখনই জুনি ওকে জানালা দিয়ে ফেলে দেয় এবং যে চেয়ারে ওকে বাধা ছিল সেটা ধরে থাকে জুনি, আর জানতে চায় এই অ্যাটাক কার মস্তিষ্ক প্রসূত। ইয়াকুব ভয় পেয়ে বলে সে ইনভেস্টিগেশনে সব রকম সাহায্য করবে, শুধু যাতে তার প্রাণ ভিক্ষা দেওয়া হয়। তখন সে জানায় এই অ্যাটাকের পেছনে জাকির নাইকো নামে একটি ছেলের হাত আছে, যার কথা মুভির শুরুতেই বলা হয়েছে, আর যে সুইসাইড বোম্বার গাড়ি নিয়ে অ্যাটাক করেছিল তা তাকে খাওয়ারি জেল থেকে পালাতে সাহায্য করেছিল। এসব শোনার পর যখন জুনি খাবার স্যারের কাছে জানতে চায় কেন এরকম একটা ক্রিমিনালকে জেল থেকে পালাতে সাহায্য করেছিল, তখন সে জানায় ছেলেটি আমার একটা অ্যাসেট ছিল, যে আমাকে নানা রকম ইনফরমেশন দিত, তাই তাকে ছেড়েছে এবং সে জানতো না যে তাকে ওরা এইভাবে ইউজ করবে বলে। জুনি তখন ভীষণ চিৎকার করে খাবারকে বলে তোমার একজন অ্যাসেটের জন্য আজ 40 জন জওয়ান শহীদ হয়ে গেল আর তুমি কিছুই জানতে পারলে না, আজ থেকে তোমাকে সাসপেন্ড করা হলো। পিএম সাব অফিসারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জম্মু আর কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতেই হবে, তার জন্য 370 আর্টিকেল যদি তুলে দিতে হয় তাই হবে। এখানে কিছু অফিসার আপত্তি জানালেও তাতে পিএম সাই দেয়নি আর বলে কাউকে না কাউকে এই সিদ্ধান্ত তো একদিন নিতেই হতো, দেশের জন্য এখনই না হয় আমরা এই সিদ্ধান্ত নিলাম। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন চিফ মিনিস্টার জালাল মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে জানায় কেন্দ্র সরকার আমাদের রাজ্যকে কোণঠাসা করতে চাইছে প্রেসিডেন্ট রুল লাগিয়ে। তার সাথে এও জানায় কেন্দ্রে যে সরকারি আসুক না কেন তাদের 370 আর্টিকেল তুলে দেওয়ার কোনো ক্ষমতাই নেই, আর কোনোভাবে তার কোনো সরকার যদি ভুল করেও এটা করার চেষ্টা করে তাহলে সেই দিন থেকেই জম্মু কাশ্মীর আর ইন্ডিয়ার পার্ট থাকবে না। এরপর রাজেশ্বরী তার টপ অফিসিয়ালদের নিয়ে জানায় আমাদের প্রধানমন্ত্রী 370 আর্টিকেল সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর তার জন্য জুনির টিমকে 5 আগস্টের দিন যা যা জম্মু কাশ্মীরে হতে পারে তার সম্ভাব্য একটা লিস্ট বানিয়ে তার জন্য কেন্দ্রীয় বাহিনী রেডি রাখতে বলেছে। আর জানায়
কোনোভাবেই যেন কেউ টের না পায় কি হতে পারে অফিসিয়ালি অ্যানাউন্স হওয়ার আগে পর্যন্ত। এরপর রাজেশ্বরী দেশের বড় বড় অ্যাডভোকেটদের নিয়ে আর্টিকেল 370 সরানোর লুপহোলগুলি খুঁজতে থাকে আর দেখে এর আগে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সময় সাবক্লজ ডি কোনোভাবে মিসিং, যা সরকার আর্কাইভেও নেই। এরপর রাজেশ্বরী হোম মিনিস্টারের কাছে গিয়ে এই সাবক্লজ ডি এর মিসিং এর ব্যাপারে জানালে হোম মিনিস্টার জানায় এটাকে কেউ ধ্বংস করতে পারবে না, কিন্তু এই সাবক্লজ ডি এমন একটা জায়গায় রাখা যা থাকতে পারে যেখানে আমাদের হাত পৌঁছতে পারবে না। তা শুনে রাজেশ্বরী বুঝতে পারে আর জুনিকে জানায়। জুনি আর তার টিম এর একজন অফিসার ওয়াসিমের সাথে পিএইচডি স্কলার হিসেবে জম্মু কাশ্মীর সরকারি লাইব্রেরিতে যায় আর ওখানে অনেক খুঁজে সাবক্লজ ডি এর পেপারটি পেয়ে যায়। অন্যদিকে জাকির নাইক ও জুনির ব্যাপারে জানতে পেরে জুনি আর ওয়াস যখন সাবক্লজ ডি রিলেটেড পেপার নিয়ে ফিরছিল তখনই তাদের উপর অ্যাটাক করায়। কোনোভাবে ওরা দুজন বেঁচে আর ওই পেপার নিয়ে ফিরে আসে আর রাজেশ্বরীকে পাঠিয়ে দেয়। এইভাবে সিন দিল্লিতে ফিরে আসে। ওখানে রাজেশ্বরী প্রধানমন্ত্রী আর হোম মিনিস্টারের কাছে এসে ওই পেপার দেখায় আর বলে এই পেপারটাকে ইচ্ছে করেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লুকানো হয়েছে যাতে কোনোদিনই 370 আর্টিকেল কেউ হাত দিতে না পারে, আর জানায় আর্টিকেল 367 এর দ্বারা প্রেসিডেন্ট তার পাওয়ার ইউজ করে যে কোনো সময় এই আর্টিকেল তুলে দিতে পারে পার্লামেন্টের ভোটিং এর দ্বারা। নিউজ রিপোর্টার বৃন্দা সন্দেহ হতে শুরু করে কারণ জম্মু কাশ্মীরের হঠাৎ করে অনেক ফোর্স নেমেছে, অমরনাথ যাত্রাকে স্থগিত রাখা হয়েছে সিকিউরিটি রিজন দেখিয়ে। আসল ঘটনাটা যে কি তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে খাবার পাকিস্তানে কিছু ইনফরমেশন পাঠায়, তাতে বোঝা যায় খাবার পাকিস্তানের হয়েই ভারতে কাজ করে। জুনির টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে জম্মু কাশ্মীরের সব ছোট বড় নেতাদের আর যারা ঝামেলা ইনস্টিগেট করতে পারে তাদের ধরে নিয়েছে। ওখানে সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো টেররিস্ট কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারে, আর বেশ কিছু টপমোস্ট মন্ত্রীদের হাউস অ্যারেস্ট করা হয় যাতে তারা রাজ্যে দাঙ্গা শুরু করতে না পারে। অন্যদিকে খাবারের ইনফরমেশন পেয়ে পাকিস্তানও সচেতন হয়ে যায় যে 5 আগস্ট ইন্ডিয়া বড় কিছু করতে যাচ্ছে, মানে তারা বুঝতে পেরেছে যে যুদ্ধ হবে আর কি। জুনি জালালের কাছে গেলে জালাল হুমকি দিয়ে জানায় তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এত আস্পর্ধা হয় কি করে আমাকে আটকে রাখে, এর পরের ফল ওরা কি বুঝতে পারছে না? আমি বেরোলে পুরো কাশ্মীরে আগুন লাগিয়ে দেব। তখন জুনি জানায় আবদালি তিহার জেলে গিয়ে বেশিক্ষণ চুপ থাকতে পারেনি। সরকারি অ্যাপ্রুভার হয়ে জালালের সমস্ত ট্রানজাকশন, নকল দলিল আর ব্যাংকের জালিয়াতির ইনফরমেশন কনফেশনে সাইন করেছে। তখন জালাল জানায় এটা কাশ্মীর, আমি জানি এখানে কিভাবে এসব ছোটখাটো ঝামেলা ফিক্স করতে হয়। তখনই জুনি জানায় একবার 370 আর্টিকেল উঠে গেলে ইনভেস্টিগেশন টিম তোমার সমস্ত স্ক্যাম তদন্ত করতে শুরু করলে বুঝতে পারবে। আর তার সাথে এটাও বলে আগে কবির হাসকারকে সামনে রেখে, মানে কবির হাসকার মানে জুনির বাবাকে ফ্রেম করা হয়েছিল ব্যাংকের আর্থিক তছরূপের জন্য যাতে ইনভেস্টিগেশন টিম জালাল পর্যন্ত না পৌঁছতে পারে, তাই থেকে প্ল্যান করে মারা হয় আত্মহত্যা দেখ। সেই সব এবার বাইরে আসতে সময় লাগবে না। এরপর 4 আগস্ট রাতে যখন বৃন্দা আর্টিকেল 370 রিমুভ নিয়ে খবর পরিবেশন করতে যাবে তখনই তার ইনফর্মার এক একজন এক এক রকম খবর বলছে। কেউ বলছে আবদালিকে ফাঁসি দেওয়া হবে, আরো অনেক কিছু বলছে। লাস্টে সিস্টেমই হ্যাং হয়ে যায় যাতে সেদিন কোনো ইনফরমেশন সার্ভ না করতে পারে, তাই এই কাজটি রাজেশ্বরী করিয়েছিল। রাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দিয়ে 370 আর্টিকেল রিমুভ করা সাংবিধানিক কপি সাইন করিয়ে পরের দিন রাজ্যসভাতে এই বিল পাশ করানোর জন্য, কারণ লোকসভাতে এই সরকারের যে কোনো বিল পাশ হয়েই যাবে। ওদের দলের লোকই বেশি, কিন্তু রাজ্যসভাতে আগে গেলে বর্ষাকালীন অধিবেশন আর মাত্র 2 দিন বসবে আর অপোজিশন বেশি কিছু ভাববারও সময় পাবে না, এই নিয়ে বড় ইস্যু তৈরি করারও সুযোগ পাবে না আর বিলটি পাশ করিয়ে নিতে পারবে। সেই মতো হোম মিনিস্টার 5 আগস্ট রাজ্যসভা অধিবেশনে প্রবেশ করে। অন্যদিকে পাকিস্তান ভেবেছিল যে যুদ্ধ শুরু হতে পারে, কিন্তু তারা পরে বুঝতে পারে যে যা হওয়ার ইন্ডিয়ার ভিতরেই কিছু হবে, যার খবর তারা এখনো পায়নি। অন্যদিকে জাকির নাইক ও বন্দুক নিয়ে রেডি হয়ে থাকে কাউকে মারার জন্য। জুনি খবর পায় টেরোরিস্টরা জালালকে মারার পরিকল্পনা করছে যাতে ইউএন এর সামনে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট অপদস্থ করতে পারে, জম্মু কাশ্মীরের ঝামেলা ইন্টারন্যাশনাল ইস্যু বানাতে পারে। তা জেনে জুনি জালালকে বাড়ি থেকে নিয়ে প্রোটেকশনের সাথে গভর্নর হাউসে শিফট করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাজ্যসভাতে বিল ইন্ট্রোডিউস করার সাথে সাথে অপোজিশন পার্টি সভা ছেড়ে বেরিয়ে যায়, যা আমরা প্রথমেই বলেছি। আবার জুনিকে দেখানো হয় যেখানে জুনি জালালকে নিয়ে যাওয়ার সময় পুরো টেরোরিস্ট গ্রুপ তাদের ওপর অ্যাটাক করে আর এক এক করে সবাইকে মারতে থাকে। প্ল্যান মতো জুনি সেলফ হাটিয়ে জায়গাটিতে পুরো ধোয়া করে দিলে জাকির বাইরে বেরিয়ে আসে জালালকে মারতে ওই গাড়ির কাছে যায়। তখনই জুনি তাকে শুট করে হত্যা করে আর এবার তার বডি কারো কাছে দেয় না। রাজ্যসভায় অপোজিশন পার্টি বেরিয়ে গেলেও পিএম তাদের কাছে রিকোয়েস্ট করে বলে দল থাকুক বা না থাকুক এই দেশটা তখনও থাকবে, তাই হাত জোড়ো করে জানায় যে দেশের হিতের জন্য যাতে তারা সভাতে গিয়ে ভোটিং প্রসেসটা শুরু করে। এরপর
রাজ্যসভায় বিলের পক্ষে বিপক্ষে ভোট শুরু হয়। বিলটি রাজ্যসভা থেকে পাশ হয়ে যায়। বিলটি পাস হওয়ার সাথে সাথে দেখায় পুরো দেশ খুশিতে ভরে যায়। অন্যদিকে দেখানো হয় জুনি গাড়িতে করে কালো কাপড় ঢাকা দিয়ে যাকে নিয়ে যাচ্ছিল সে জালাল নয়, ওদেরই টিমের একজন। আসলে জুনির প্ল্যান ছিল যেভাবেই হোক নায়িকাকে শেষ করে দেওয়া, টেরোরিস্ট অ্যাটাক যাতে বন্ধ হয়। এদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে 370 তুলে নিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখকে ভারতের ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হয়, যার ফলে তারা অখণ্ড ভারতের সাথে সারা জীবনের মতো যুক্ত হয়ে থাকে। কেউ যেন তাদেরকে আর আলাদা না করতে পারে। এইভাবেই মুভিটি শেষ হয়।